এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ। 2, বেদাঙ্গের সংখ্যা 6টি। 3, বৈদিক যুগের অন্যতম পালিত পশু ছিল ঘোড়া। 4, মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 5, তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় পাটলিপুত্রে। 6, সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন শিমুখ। আর 7, শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দে। 8, কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা। 9, গুপ্ত যুগে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হয় অগ্রহার ব্যবস্থা। 10, তক্ষশিলা যে মহাজনপদের রাজধানী তা হলো গান্ধার। 11, পঞ্চম বেদ হলো মহাভারত। 12, মৃচ্ছকটিকমের রচয়িতা হলেন শূদ্রক। 13, সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন গন্ড ফার্নেসের আমলে। 14, মিহিরকুল ছিলেন একজন হুন নেতা। 2 এর আইতে আছে মেগালিথ কি? মেগালিথ হলো বড় পাথরের সমাধি। 2তে আছে বলি কি? লিখবে যে মৌর্য শাসকদের আমলে প্রচলিত ভূমি রাজস্ব ছিল বলি। বলি আর ভাগ ছিল ভূমি রাজস্ব। তাহলে বলি আর ভাগ হচ্ছে, বলি হলো এক ধরনের মৌর্য আমলে প্রচলিত এক ধরনের ভূমি রাজস্ব বা কর। 3 দিয়েছে অথর্ববেদের বিষয়বস্তু কি? অথর্ববেদ হচ্ছে জাদুমন্ত্রের সংকলন। বৈদিক যুগে এবং তারপরেও দীর্ঘদিন অথর্ববেদকে সংহিতা বলে ধরা হতো না। তাহলে অথর্ববেদের বিষয়বস্তু হচ্ছে এখানে জাদুমন্ত্রের সংকলন রয়েছে। 4 দিয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের একটি রাজতান্ত্রিক মহাজনপদের নাম হলো মগধ। 5 দিয়েছে পার্শ্বনাথ কে ছিলেন? লিখবে যে পার্শ্বনাথ হচ্ছে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। পার্শ্বনাথ হচ্ছে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন। তিনি কাশীর রাজপুত্র ছিলেন। তাহলে পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র এবং জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। 24তম হলো বর্ধমান মহাবীর। তাহলে শেষ দুজন, মোট 24 জন। 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ আর তিনি ছিলেন কাশীর রাজপুত্র। 6 দিয়েছে কোন মৌর্য সম্রাটের উপাধি ছিল দেবানং প্রিয়দর্শী অশোকের। 7 বলেছে মেগাস্তিনিস রচিত গ্রন্থের নাম কি? ইন্ডিকা। 8 দিয়েছে গাথা সপ্তশতী কে রচনা করেন? এটা বইয়ের 105 পাতায় আছে। সাতবাহন রাজা হাল রচনা করেন। 9 দিয়েছে সুয়ানজাং তার লেখায় ভারতবর্ষকে কি নামে অভিহিত করেছেন? ইন্তু নামে। 10, অশ্বঘোষের রচনার নাম কি? বুদ্ধচরিত। 11, প্রাচীন বাংলার প্রত্নস্থল চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত? লিখবে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বেড়াচাঁপায়। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বেড়াচাঁপায় প্রাচীন বাংলার প্রত্নস্থল চন্দ্রকেতুগড় অবস্থিত। 12তে বলেছে পঞ্চতন্ত্র কোন ভাষায় রচিত? সংস্কৃত। 13, কিউনিফর্ম কি? সুমেরের লিপিকে বা সুমেরীয় লিপিকে কিউনিফর্ম বলা হয়। 14 বলেছে ফেরাও কাদের বলা হতো? মিশরের রাজাদের ফেরাও বলা হতো। আচ্ছা, 3-এর 1 নম্বর প্রশ্ন দিয়েছে বেদের আরেক নাম শ্রুতি কেন? এখান থেকে লিখবে যে বৈদিক সাহিত্য বা বেদ মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আরেক নাম শ্রুতি। এইখান থেকে এইটুখানি। তাহলে বৈদিক সাহিত্য বা বেদ মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আরেক নাম শ্রুতি। অথবাতে আছে সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? এইখান থেকে লিখবে যে ঋগ্বেদের ভূগোল থেকে আদি বৈদিক সভ্যতা কতটা ছড়িয়েছিল তা বোঝা যায়। আজকের আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে আদি বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলো দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। ওই অঞ্চলটিকে বলা হতো সপ্তসিন্ধু অঞ্চল। 2-তে আছে দ্বাদশ অঙ্গ কি? দ্বাদশ অঙ্গ লিখবে দ্বাদশ অঙ্গ হলো জৈনদের ধর্মগ্রন্থ। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে ভাগ করা ছিল। এর এক একটা ভাগকে অঙ্গ বলা হতো। সংখ্যায় 12টি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। অথবাতে আছে আর্য সত্য কি? এইটুখানি শুধু লিখবে যে বোধি বা জ্ঞান লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসেবে যে 4টি সত্য পালনের আদেশ দেন তা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত। আচ্ছা, এর সাথে এটাও দিয়ে দেবে চতুরার্য সত্য হচ্ছে 1, মানুষের জীবনে দুঃখ আছে। 2 হলো দুঃখের কারণ আছে। 3, দুঃখ দূর করা যায়। 4, দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে। আর এই দুঃখ দূর করার জন্য এই মার্গই হলো অষ্টাঙ্গিক মার্গ। 2 নম্বর আছে তো দিয়ে দেবে। 3-এ বলেছে আলেকজান্ডার কোন অঞ্চলের শাসক ছিলেন? তিনি কবে নাগাদ ভারতে আসেন? আলেকজান্ডার বলেছে কোন অঞ্চলের শাসক ছিলেন?
এই যে গ্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন আলেকজান্ডার। তাহলে কোন অঞ্চলের শাসক ছিলেন? গ্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন আলেকজান্ডার। আর তিনি খ্রিস্টপূর্ব 327 থেকে 326 অব্দ নাগাদ হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিলেন। তাহলে খ্রিস্টপূর্ব 327 থেকে 326 অব্দ নাগাদ ভারতে আসেন। 4 দিয়েছে অগ্রহার ব্যবস্থা কাকে? আচ্ছা, ওর সাথে একটা অথবা আছে, 3-এর অথবাতে আছে হর্ষচরিত। কি হর্ষচরিত? হচ্ছে বাণভট্ট রচিত। আচ্ছা, হর্ষচরিত কি লিখবে? বাণভট্ট রচিত প্রশস্তি কাব্য। এটা আছে বইয়ের 95 পাতাতে রয়েছে। এই যে এখানে লিখবে যে বাণভট্ট হর্ষবর্ধনকে নিয়ে হর্ষচরিত কাব্য লেখেন। এটি আদতে একটি প্রশস্তি কাব্য, অর্থাৎ এই কাব্যে হর্ষের কেবল গুণগান করা হয়েছে। পাশাপাশি পুষ্যভূতদের রাজত্ব ও তার ইতিহাস আলোচনা করেছেন মানে বাণভট্ট আর কি। হর্ষের গুণগান করতে গিয়ে তার বিরোধীদের ছোট করেছেন যেমন রাজা শশাঙ্ককে অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা হয়েছে। হর্ষবর্ধনের বোন রাজশ্রীকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনার বিবরণ দিয়ে হর্ষচরিত শেষ হয়েছে। হর্ষচরিত আসলে হর্ষবর্ধনের আংশিক জীবনী, তবে শুধু গুণগানের জন্য এটিকে নিরপেক্ষ বলে মেনে নেওয়া মুশকিল। এটা বইয়ের 95 পাতায় আছে। 4-এ আছে অগ্রহার ব্যবস্থা কাকে বলে? 2 নম্বর আছে, তো এখান থেকে লিখবে যে গুপ্ত আমলে বাংলায় বা তাম্রলেখগুলিতে জমি কেনাবেচার কথা জানা যায়। বহু ক্ষেত্রে একটি জমি প্রথমে কেনা হতো, তারপরে ওই জমি ব্রাহ্মণ বা বৌদ্ধবিহারকে দান করা হতো। ওই দান করা জমিগুলি সাধারণত করের আওতায় পড়তো না। গুপ্ত আর গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে এই জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। অথবাতে আছে স্ত্রীধন কি? আচ্ছা, এটা লিখবে এই আমলে মানে গুপ্ত আমলেও পরিবারের প্রধান ছিলেন বাবা। মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার রীতি চালু ছিল। এই সময় অবশ্য মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেতেন। ওই সম্পদের ওপর কেবল ওই মেয়েরই অধিকার ছিল। একে স্ত্রীধন বলা হতো। মেয়েরা নিজের ইচ্ছা মতো এই সম্পদের ব্যবহার করতেন, তবে স্ত্রীধন প্রথা সমস্ত বর্ণের মধ্যে চালু ছিল না। 5-এ দিয়েছে অষ্টাধ্যায়ী কে লেখেন আর এর বিষয়বস্তু কি? অষ্টাধ্যায়ী লেখেন পাণিনি নামের এক পণ্ডিত। তিনি অষ্টাধ্যায়ী লেখেন আর এর বিষয়বস্তু হচ্ছে ভাষার নানা নিয়ম তৈরি করলেন। তার ফলে ভাষার সংস্কার হলো। আচ্ছা, পাণিনি অষ্টাধ্যায়ী হচ্ছে এটা একটি ব্যাকরণ বই। এখানে ভাষার নানা নিয়ম লেখা আছে। তাহলে অষ্টাধ্যায়ীর বিষয়বস্তু হচ্ছে ভাষার নানা নিয়ম কানুন নিয়ে রচিত। অষ্টাধ্যায়ীর মূল বিষয়বস্তু হচ্ছে ভাষার নানা নিয়ম কানুন। অথবাতে আছে বিশাখ দত্তের লেখা নাটক দুটির নাম উল্লেখ করো। বিশাখ দত্তের লেখা নাটক দুটির নাম হচ্ছে মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম। বিশাখ দত্তের লেখা দুটি নাটক খুব বিখ্যাত, মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম। 6 বলেছে মিলিন্দ পয়ঃ বা মিলিন্দ প্রশ্ন কি? লিখবে মিলিন্দ পয়ঃ বা মিলিন্দ প্রশ্ন হচ্ছে একটা বই যেখানে বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে মিনান্দার বৌদ্ধ ধর্ম নেন এবং নাগসেনকে মিনান্দার বেশ কিছু প্রশ্ন করেছিলেন। সেই কথাবার্তা এই বইটিতে রয়েছে। অথবাতে বলেছে ফার্সিয়ান কত খ্রিস্টাব্দে ভারতে আসেন না তার লেখা গ্রন্থের নাম কি? 1399, হ্যাঁ 1300 বলছি। 399 খ্রিস্টাব্দে 5 জন সন্ন্যাসী সমেত ফার্সিয়ান ভারতে পৌঁছেছিলেন আর তার অভিজ্ঞতা লেখা আছে তার লেখা ফোকুওকি বইতে। তাহলে 399 খ্রিস্টাব্দে ফার্সিয়ান ভারতে আসেন আর তার লেখা বই হচ্ছে ফোকুওকি। 4-এর আইতে আছে চতুরাশ্রম কি? চতুরাশ্রম লিখবে পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচর্যাশ্রম। শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপনকে বলা হতো গার্হস্থ্যাশ্রম। বানপ্রস্থাশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে, সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাসাশ্রম। এই 4টি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো। শূদ্রদের এই জীবনযাপনের অধিকার ছিল না। অথবাতে আছে চতুর্জাম কি? এইখান থেকে এতটা লিখবে যে জৈন ধর্মে 4টি মূলনীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলো হলো কোনো প্রাণী হত্যা না করা, 2 হচ্ছে মিথ্যা কথা না বলা, 3 অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4 নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ 4টি মূলনীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি 4টিকে একসঙ্গে বলা হয় চতুর্জাম ব্রত। এই পর্যন্ত বলবে। 2 দিয়েছে সুয়ানজাং কোন দেশ থেকে ভারতে আসেন তার রচিত গ্রন্থের নাম থেকে কি এবং তা থেকে কি জানা যায়?
আচ্ছা, এখানে সুয়ানজাং কোন দেশ থেকে ভারতে এসেছিলেন, এটা লিখবে চীন দেশ থেকে ভারতে এসেছিলেন। আর তার রচিত গ্রন্থের নাম হচ্ছে সিইউ কি। আর বলেছে তা থেকে কি জানা যায়, তা থেকে কি জানা যায় 108 পাতায় রয়েছে যে সুয়ানজাং লেখা থেকে জানতে পারা যায় যে তিনি মানে ভারতকে মূলত গরমের দেশ বলেছেন। এখানে নিয়মিত বৃষ্টি হয়, উত্তর ও পূর্বাঞ্চলের মাটি উর্বর, দক্ষিণ অঞ্চল বনে ঢাকা। আর দেশের 5খানা ভাগ আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্য। এখানে 80টা রাজ্য আছে, আর প্রতিটা রাজ্যে নিজস্ব রাজা থাকলেও বড় সম্রাটের অনুগত ছিল। এছাড়া শহরের বাড়িগুলো ইটকাঠ টালি দিয়ে তৈরি। 1 নম্বরের এখানে ভারতবর্ষের সমাজ এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানা যায়, একটুখানি লিখে দেবে। 1 নম্বরের তো কিছু লেখার দরকার নেই। তাহলে লিখছো যে সুয়ানজাং চীন দেশ থেকে ভারতে আসেন, তার রচিত গ্রন্থের নাম সিইউ কি, আর তা থেকে কি জানা যায়, তার এই বই থেকে ভারতের সমাজ এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানা যায়। অথবাতে আছে মেগাস্থিনিসের রচনা থেকে পাটলিপুত্র সম্পর্কে কি জানা যায়, এইটা লিখবে পাটলিপুত্র নগর পরিচালনা মেগাস্থিনিসের চোখে। গ্রিক শাসক সেলুকাসের দূত হয়ে মেগাস্থিনিস কান্দাহার থেকে পাটলিপুত্রের রাজদরবারে যান। তার রচিত বই ইন্ডিকাতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের কথা লিখেছেন। যদিও এই বইটি এখন পাওয়া যায় না, তবে অন্যান্য গ্রিক লেখকদের লেখা বইটির নানা অংশ রয়েছে। গ্রিক হিসাবে ভারতীয় উপমহাদেশের ভাষা এবং সমাজ পুরোপুরি বুঝতে পারেনি মেগাস্থিনিস, ফলে তার লেখায় অনেক ভুল আছে। তবু মৌর্য আমলের ইতিহাস জানার জন্য ইন্ডিকা জরুরি বিদেশি উপাদান। মেগাস্থিনিসের লেখা থেকে পাটলিপুত্র নগরের শাসন পরিচালনার কথা জানা যায়। নগর পরিচালকদের 6টি দল ছিল, প্রতিটা দলে ছিল 5 জন করে লোক। 6টি দল মিলেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলি দেখাশোনা করত। তারা মন্দির, বন্দর, বাজারগুলির যত্ন নিত আর ঠিক করত জিনিসপত্রের দাম। নগর পরিচালনার কাজে সাহায্যের জন্য থাকতো সেনাবাহিনী। 3 নম্বর প্রশ্ন বলেছে সুদর্শন হ্রদ টিকা লেখো। এইটা লিখবে প্রাচীন ভারতীয় উপমহাদেশের রাজকীয় উদ্যোগে জলসেচ ব্যবস্থার একটা প্রধান উদাহরণ হচ্ছে সুদর্শন হ্রদ। মৌর্য আমল থেকে গুপ্ত আমল পর্যন্ত এই হ্রদের ব্যবহার ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কাথিয়াওয়াড় অঞ্চলে এই হ্রদটি বানানো হয়েছিল। ওয়ার কথার মানে শহর। এটি একটি নদীভিত্তিক বড় মাপের সেচ প্রকল্প বা সেতু। অশোকের শাসনকালে সেচ প্রকল্পটিতে কয়েকটি সেচ খালও যোগ করা হয়। শক শাসক রুদ্রদামন এই হ্রদটি সংস্কার করেন 150 খ্রিস্টাব্দে। বাঁধটিকে আরও বড় এবং শক্ত করা হয়। এই পুরো কাজের বর্ণনা রুদ্রদামন জুনাগড়ে একটি শিলালেখ হতে খোদাই করিয়েছিলেন। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের শাসনের প্রথম বছরেই আবার হ্রদটি মেরামতির দরকার হয়। খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 5ম শতক পর্যন্ত সুদর্শন হ্রদের টানা ব্যবহার হয়েছিল। অথবাতে বলেছে প্রথম নগরায়ণ এবং দ্বিতীয় নগরায়ণ কি। এইখান থেকে লিখবে যে প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল হরপ্পা সভ্যতায়, তাই একে বলা হয় প্রথম নগরায়ণ। আর তার প্রায় 1000 বছরের পরে আবার নগর গড়ে উঠতে দেখা যায়। এই নগরায়ণ মূলত হয়েছিল উত্তর ভারতে, বিশেষত গঙ্গা উপত্যকায়। খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ হওয়া এই নগরায়ণ দ্বিতীয় নগরায়ণ নামে পরিচিত। 4 আছে মৃচ্ছকটিকম কথার অর্থ কি। এই নাটকের প্রধান চরিত্র কারা ছিল। মৃচ্ছকটিকমের লেখক হচ্ছে শূদ্রক। শূদ্রক। আর এর নাটকের অন্যতম প্রধান চরিত্র ছিল চারুদত্ত আর তার ছোট ছেলে রোহসেন। চারুদত্ত আর রোহসেন। আর একটা প্রধান চরিত্র আছে বসন্ত সেনা। তাহলে অন্য মানে শূদ্রকের মৃচ্ছকটিকম নাটকের চরিত্রগুলো হলো চারুদত্ত, তার ছোট্ট ছেলে রোহসেন এবং বসন্ত সেনা। অথবাতে আছে কালিদাসকে তার 2টি রচনার নাম উল্লেখ করো। কালিদাস লিখবে প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক ছিলেন কালিদাস, আর তার লেখা 2টো বই মেঘদূতম, কুমার সম্ভবম। এছাড়া আছে অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম ইত্যাদি। এগুলো নাটক। বই হচ্ছে মেঘদূতম আর কুমার সম্ভব, তার লেখা 2টো বিখ্যাত কাব্য। এই 2টো হলো বই আর এই 2টো হচ্ছে নাটক। এই যে বলেছে প্রভৃতি তার বিখ্যাত নাটক। অভিজ্ঞান শকুন্তলম আর মালবিকাগ্নিমিত্রম এটা নাটক, আর মেঘদূতম আর কুমার সম্ভবম হলো বই। তো আমাদের এখানে 2টি রচনার নাম উল্লেখ করতে বলেছে, তাই জন্য মেঘদূতম আর কুমার সম্ভবম দেবে। 5 দিয়েছে গান্ধার শিল্প। এইটা লিখবে যে গন্ধার প্রদেশে নানা কারণে বিভিন্ন জাতির মেলামেশার সুযোগ ছিল। সেই মেলামেশার ছাপ ওই অঞ্চলের শিল্পেও পড়েছিল। বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধার শিল্প গড়ে উঠেছিল। আগে বুদ্ধের মূর্তি বানানো আর পূজা করা নিষিদ্ধ ছিল। গান্ধারের শিল্পীরা নতুন ধরনের বুদ্ধ মূর্তি তৈরি করেন। নাকটি কালো, টানা ভুরু আর আধবোজা চোখ মূর্তিগুলির বৈশিষ্ট্য।
মূর্তির পায়ের জুতোগুলো রোমান জুতোর মতো দেখতে হতো। সোনালি রঙের ব্যবহারও মূর্তিগুলিতে দেখা যায়। সব মিলিয়ে গান্ধার শিল্পে গ্রিক আর রোমান শিল্পের ছাপ দেখা যায়, যদিও গান্ধার মূর্তিগুলির পিছনে ভাবনা চিন্তা ছিল ভারতীয় রীতি। পাশাপাশি ইরানীয় আর মধ্য এশীয় শিল্পের ছাপও গান্ধার শিল্পে পড়েছিল। গান্ধার অঞ্চলের ভৌগোলিক অবস্থার কারণে নানান শিল্পের প্রভাব সেখানে মিলেমিশে গিয়েছিল। এরপরে অথবাতে টিকা লিখে বলেছে তাম্রলিপ্ত বন্দর। লিখবে প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দর নগর ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত, দামলিপ্ত প্রভৃতি নামে নগরের পরিচয় দেয়া হতো। বিদেশি লেখকদের বর্ণনায় তামালিতেশ নামও পাওয়া যায়। খ্রিস্টীয় সপ্তম-অষ্টম শতক পর্যন্ত এই সামুদ্রিক বন্দরের কাজকর্ম জারি ছিল। সুয়ানজাং বলেছেন, তাম্রলিপ্ত সমুদ্রের একটি খাঁড়ির ওপরে রয়েছে, সেখানে স্থলপথ আর জলপথ এসে মিশেছে। সম্ভবত সেটি ছিল এখনকার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি। ওই বন্দর থেকেই ফার্সিয়ান জাহাজে উঠেছিলেন। স্থলপথেও তাম্রলিপ্ত যাতায়াত করা সহজ ছিল। বাণিজ্য ছাড়া তাম্রলিপ্ত নগর পড়াশোনার কারণেও বিখ্যাত ছিল। তবে নদীখাত শুকিয়ে যাওয়ার ফলে বন্দর নগরটির গুরুত্ব কমতে থাকে, নগর হিসাবেও তার খ্যাতি নষ্ট হয়। 5-এর দাগে আসি। 5-এর আয়তে দিয়েছে গুপ্ত সাম্রাজ্যের বিস্তারে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এখান থেকে বলবে যে আনুমানিক 262 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর ভারতে কুষাণ শাসক লোপ পেয়ে যায়। তারও প্রায় 50 বছরের বেশি পরে উত্তর ভারতে গুপ্ত শক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। প্রথম দিকে গুপ্ত শাসকেরা মহারাজ উপাধি নিতেন, তবে সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্ত শাসকরা মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকেই গুপ্তদের শাসন ক্ষমতা অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। 319 থেকে 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। ওই সময় থেকেই গুপ্তাব্দ গোনা শুরু হয়। মধ্যগঙ্গা উপত্যকার উপর ভিত্তি করেই গুপ্ত সাম্রাজ্য গড়ে ওঠে। সম্ভবত 335 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম চন্দ্রগুপ্তের শাসন চলেছিল। পরবর্তী শাসক সমুদ্রগুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্য সবথেকে বড় আকার পেয়েছিল। উত্তর ভারত বা আর্যাবর্তে 9 জন শাসককে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। অরণ্য বা আটবিক রাজ্যগুলিও তার অধীনে এসেছিল। এর ফলে পূর্বের আর থেকে পশ্চিমে গঙ্গা উপত্যকার ওপরের অংশ পর্যন্ত গুপ্ত শাসন ছড়িয়ে পড়ে। দক্ষিণ ভারতেও 12 জন রাজাকে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। সুদূর দক্ষিণে তামিলনাড়ুর উত্তর পূর্ব অংশ পর্যন্ত গুপ্ত শাসকের অধিকার কায়েম হয়েছিল। তবে দক্ষিণ ভারতে 12 জন রাজাকে শেষ পর্যন্ত রাজত্ব ফিরিয়ে দেন সমুদ্রগুপ্ত। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে শাসন টিকিয়ে রাখা সম্রাটের পক্ষে বোধহয় সম্ভব ছিল না। সে সময়ের কয়েকটি রাজশক্তি সমুদ্রগুপ্তকে কর দিতে, এদের বলা হতো করদ রাজ্য। এই পর্যন্ত লিখে দেবে। অথবাতে রয়েছে শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্বের কথা সংক্ষেপে লেখো। এইখান থেকে লিখবে যে 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন এবং সেই বছর থেকে হর্ষাব্দ গোনা শুরু হয়। হর্ষবর্ধনের সঙ্গে সেই সময়ের অনেকগুলি রাজশক্তির সংঘাত হয়েছিল। মগধ জয় করে হর্ষ মগধরাজ উপাধি নিয়েছিলেন। শশাঙ্কের সঙ্গে হর্ষের বিরোধ ছিল অনেক দিনের, কিন্তু শশাঙ্ককে কখনোই হর্ষ সরাসরি হারাতে পারেননি। চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর সঙ্গেও হর্ষের সংঘাত হয়েছিল। পশ্চিম উপকূলের বাণিজ্যিক বন্দরের দখলের চেষ্টা দুজনেই করেছিলেন, তবে যুদ্ধের ফলাফল হর্ষের বিপক্ষে গেছিল। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন। তাতে স্পষ্ট বলা হয়েছে যে যুদ্ধে হর্ষের হর্ষ বা আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। অনেক সামরিক অভিযান করলেও হর্ষের সব অভিযান সফল হয়নি। হর্ষকে সকলোত্তর পথনাথ বা উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে, কিন্তু আদতে সমস্ত উত্তর ভারতের হর্ষের শাসন ছিল বলে মনে হয় না। তবে উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসাবে হর্ষবর্ধনই সবথেকে বিখ্যাত। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। শাসন ব্যবস্থার প্রধান ব্যক্তি ছিলেন হর্ষবর্ধন নিজে। তাকে সাহায্য করত মন্ত্রিপরিষদ। এছাড়াও অমাত্যদের হাতে রাজকাজের দায়িত্ব থাকত। টানা যুদ্ধ করে চলার কারণে হর্ষের সেনাবাহিনী ছিল বিরাট। এই সমস্ত শাসন কাজের জন্য দরকারি সম্পদাস্ত কর থেকে জমিতে উৎপাদিত ফসলের 1/6 কর নেওয়া হতো। তাছাড়া বণিকদের থেকে কর আদায় করা হতো। ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমি দান করা হতো। প্রাদেশিক শাসনের ক্ষেত্রে গুপ্ত শাসনের কাঠামোই হর্ষের আমলেও দেখা যায়। সম্ভবত শাসনের কাজ চালানোর জন্য মন্ত্রীদের নিয়ে গড়ে ওঠা একটি পরিষদ তাকে সাহায্য করত। দূরের প্রদেশগুলি শাসন করতেন সামন্ত রাজা বা রাজার কোনো প্রতিনিধি। প্রতিটি প্রদেশ বা ভুক্তি কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। শাসন ব্যবস্থায় সবচাইতে নিচে ছিল গ্রাম। হর্ষের মৃত্যুর পর পুষ্যভূত শাসন লোপ পায়। বিভিন্ন ছোট ছোট শাসকরা হর্ষের অধীনের বিভিন্ন এলাকা দখল করে নেয়। 2 নম্বর বলেছে মৌর্য অর্থনীতি এবং বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো। আচ্ছা, এটা বলেছে অর্থনীতি এবং বাণিজ্য।
তো এখানে দেখো, এখান থেকে এইটুখানে কিন্তু আছে সমাজের কথাই, যে মৌর্য আমলে সমাজ, আমাদের মৌর্য আমলে যে অর্থনীতি, মৌর্য আমলেও অর্থনীতি মূলত কৃষির উপরে নির্ভর করত। বহু নদী থাকার জন্য এবং বছরে অন্তত দুবার বর্ষার ফলে জমি উর্বর থাকতো। নানা রকম ও পরিমাণে অনেক ফসলের কথা জানা যায়। সমাজের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। আবাদি এলাকা বাড়ানোর দিকেও সে যুগে নজর দেওয়া হতো। কারিগর এবং বণিকদের কাজের তদারকি করত রাষ্ট্র। আমাদের এখানে দিয়েছে অর্থনীতি আর বাণিজ্য। তাহলে আমরা এখান থেকে তাহলে শুরু করছি, এইখান থেকে আমরা শুরু করছি। এবার খনি আর খনিজ সম্পদের উপর রাষ্ট্রের অধিকার ছিল একচেটিয়া। খনিগুলির দেখভালের জন্য রাজকর্মচারী বহাল করা হতো। নুনকেও খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো। সুতো আর মুদ্রা তৈরি শিল্পেও রাষ্ট্রের তদারকি চলত, তবে সব ক্ষেত্রেই তদারকি একই রকম ছিল না। ব্যবসার নানা দিক সম্পর্কে খোঁজখবর রাখার জন্য আলাদা রাজকর্মচারী থাকতো। মৌর্য আমলে রাজধানীর সঙ্গে সাম্রাজ্যের নানা এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছিল। নিয়মিত রাজপথে দেখাশোনা করার জন্য রাজকর্মচারী থাকতো। পথের দুপাশে দূরত্ব আর দিক বোঝানোর জন্য ফলক লাগানো হতো। সেগুলি ছিল অনেকটা আজকের মাইল ফলকের মতো। এইটুখানি লিখে দিলেই হবে। অথবাতে আছে ফার্সিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে কি জানা যায়। বলি এইটা লিখবে যে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফার্সিয়ান চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। তার লেখায় উপমহাদেশের মানুষ ও সমাজ বিষয়ে নানান কথা পাওয়া যায়, তবে তার লেখায় কোথাও দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা বলেনি তিনি। ফার্সিয়ান লিখেছেন উপমহাদেশে অনেকগুলি নগর ছিল। মধ্যদেশের নগরগুলি ছিল উন্নত, সেখানে জনগণ সুখে বাস করত, তবে চণ্ডালরা নগরের বাইরে থাকতো বলে তিনি জানিয়েছেন। যারা দুষ্টু প্রকৃতির লোক তাদেরকে চণ্ডাল বলা হতো। এদেশের লোকেরা অতিথিদের যত্ন করত, বিদেশিদের যাতে কোনো কষ্ট না হয় তার দিকেও তারা খেয়াল রাখত। পাটলিপুত্র ছিল দেশের সেরা নগর, সেখানকার লোকেরা সুখী এবং সম্পদশালী ছিল। ধনী বৈশ্যরা নগরের বিভিন্ন স্থানে দাতব্য চিকিৎসার ব্যবস্থা করে দিতেন। বিনামূল্যে সেখান থেকে ওষুধ দেওয়া হতো। গরিবদের খাওয়ার ও থাকার ব্যবস্থা সেখানে ছিল। 3 নম্বর প্রশ্ন বলেছে গুপ্তযুগে জ্যোতির্বিজ্ঞান আর গণিতের উন্নতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এইখান থেকে লিখবে যে গুপ্তযুগে জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের অনেক উন্নতি হয়েছিল, যদিও গুপ্তযুগে জ্যোতির্বিজ্ঞান অনেকটাই জ্যোতিষ চর্চার কাজে ব্যবহার হতো। আর্যভট্ট গণিতকে একটি আলাদা চর্চার বিষয় করে তুলেছিলেন। আর্যভট্টীয় বইতে গণিত, সময় এবং গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন আর্যভট্ট। সেই বইতে সংখ্যা হিসাবে শূন্যের ব্যবহার করেন তিনি। সেই চর্চা থেকেই দশমিকের ধারণাও শুরু হয়েছিল। আর্যভট্ট বলেছিলেন পৃথিবী গোলাকার এবং নিজের অক্ষের ওপর পৃথিবী ঘুরছে। তার মতে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ার ফলে চন্দ্রগ্রহণ হয়। আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহমিহির। সূর্য সিদ্ধান্ত এবং পঞ্চ সিদ্ধান্তিকা বইতে বরাহমিহির পুরানো ধারণার অনেক বদল করেছিলেন। বৃষ্টিপাতের পরিমাণ আর তার আগাম লক্ষণ কী কী তা নিয়ে তিনি আলোচনা করেছেন। আবার ভূমিকম্পের আগে বিভিন্ন প্রাকৃতিক লক্ষণ বিষয়ক আলোচনাও বরাহমিহিরের লেখায় পাওয়া যায়। বরাহমিহিরের পরবর্তী সময়ে ব্রহ্মগুপ্ত ছিলেন বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তার হাতেই প্রাচীন ভারতের গণিত সব থেকে বেশি বিকশিত হয়েছিল। ব্রহ্ম সিদ্ধান্ত তার একটা বিখ্যাত বই। এই পর্যন্ত। অথবাতে বলেছে পুরাণ সম্পর্কে টিকা লেখো। এইটা লিখে দেবে। পুরাণ শব্দটির একটি অর্থ হচ্ছে পুরানো। পুরাণে সেই পুরানো দিনের কথাই থাকে। পুরাণ সংখ্যায় হচ্ছে 18টি। মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 5ম বা 4র্থ শতকের আগে কয়েকটি পুরাণ রচিত হয়েছিল। বাকি পুরাণগুলি খ্রিস্টীয় 2য় থেকে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যে রচনা করা হয়। রাজবংশগুলির ইতিহাস পুরাণের একটি প্রধান আলোচনার বিষয়। তাছাড়া কৃষি, পশুপালন, বাণিজ্য, ভূগোল, জ্যোতিষ প্রভৃতির কথাও পুরাণে রয়েছে। পুরাণগুলির সঙ্গে অনেক সময় ইতিহাস শব্দটিও যুক্ত রয়েছে। প্রাচীন ভারতে পুরাণ আর ইতিহাসের তফাৎ নির্দিষ্ট ছিল না, ফলে পুরাণ হলো এমন গল্পকথা যাতে কিছু কিছু ইতিহাসের উপাদানও মিশে রয়েছে।